ফের একবার রায় অনির্বাণকে সাত পাকে ঘোরালো ঈশার গোটা পরিবার মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সব মান অভিমান ভুলে ঈশা অনির্বাণ এবং রায়কে জোর জবরদস্তি বিয়ের পিড়িতে বসানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বলতে থাকে যে দেখো রায়, তোমাদের জন্য আমরা কিছু স্পেশাল ভেবেছি, আর এই যাত্রায় তুমি কোনো মতে কোনো কিছুর জন্য আপত্তি করতে পারবে না। আমরা যেটা বলবো সেটা তুমি চুপটি করে শুনবে, আর যদি হিতে বিপরীত কোনো কিছু করার চেষ্টা করো তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না। কারণ তুমি কিন্তু নিজের মুখেই স্বীকার করেছো যে তুমি আমাদের কাছে যথেষ্ট পরিমাণে ঋণী। এবার কিন্তু তোমার আমাদের ঋণগুলো শোধ করার পালা চলে এসেছে। এবার অক্ষর অক্ষরে আমাদের ঋণগুলো তোমাকে শোধ করে তবে এই বাড়ি থেকে যেতে হবে। এর আগে কিন্তু আমরা তোমাকে কোনো মতে এই বাড়ি থেকে বিদায় করবো না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমাকে ঠিক কী কী করতে হবে বলো তো, কারণ আমি তোমাদের ঋণ যে কোনো মূল্যে শোধ করতে রাজি আছি। ঠিক সেই সময় অনির্বাণকে অঞ্জন বলতে থাকে যে তাহলে অনির্বাণ চলো, তুমি বরঞ্চ আমার সাথে আর মেয়েদেরকে মেয়েদের হালে ছেড়ে দাও, তারপর ওরা ওদের মতো করে ঋণের যত কথা আছে সেটা সর্ট আউট করে নেবে। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আরে অঞ্জন, আমাদেরকে আগে বলবে তো তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো। ঠিক সেই সময় অঞ্জন বলতে থাকে যে কেন আমার উপরে বিশ্বাস নেই? আমি তোমাকে যেখানেই নিয়ে যাবো না কেন সেটা তোমার ভালোই হবে। তোমাকে এতক্ষণ ধরে যা কিছু বলেছি সেটার উপরে তুমি যেমন অন্ধের মতন বিশ্বাস করেছো, ঠিক সেইভাবে আগেও আমার উপরে বিশ্বাস রাখো, তোমার ভালোই হবে, তুমি দেখে নিও। ঠিক সেই সময় রাইকে সাজতে খুঁজতে যখন ঈশা বসিয়ে দিয়ে বলতে থাকে যে রাই, এবার এই গয়নাগাটি থেকে শুরু করে যা যা তোমাকে দেওয়া হয়েছে সেই সব কিছু পরে চটজলদি তৈরি হয়ে নাও তো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে এই বেনারসি থেকে শুরু করে এরকম করে বউ করে আমাকে তোমরা কেন সাজাতে চলেছো বলো তো, তোমাদের উদ্দেশ্যটা কি বলো ঈশা। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে তোমাদেরকে নতুন করে আমরা আবার বিয়ের পিড়িতে বসাবো, কারণ আমরা চাই যে তোমাদের মধ্যে যখন ডিভোর্স হয়ে গিয়েছে তার মানে তো তোমাদের সম্পর্কটা ভেঙে গিয়েছে, তাই তোমাদের নতুন সম্পর্কে নতুন জীবনের নতুন অধ্যায় আমরাও একটা অংশ থাকবো। তার জন্য আমরা দায়িত্ব নিয়ে আমরা সাক্ষী থেকে তোমাদের দুজনকে আবারও বিয়ে দিব। এবার এই আমাদের ইচ্ছাটা তোমাকে যে কোনো মূল্যে পূরণ করতে হবে, এবং একমাত্র এটাই উপায় আছে যার ফলে কিনা তোমরা আমাদের ঋণটা শোধ করতে পারো, নয়তো বা কিন্তু খালি হাতে তোমাদেরকে কোনো মতে এই বাড়ি থেকে আমরা বিদায় করবো না। ঠিক সেই সময় রাই আপত্তি করার সত্ত্বেও ঈশা এবং ওর জায়ের জোর জবস্তিতে এক পর্যায়ে রাজি হয়ে যায় বিয়ের পিড়িতে বসার জন্য। ঠিক সেই সময়ে যখন ঈশার গোটা পরিবারের সামনে অনির্বাণ এবং রাইকে একে অপরের মুখোমুখি করা হয়, ঠিক সেই সময় ঈশা রাইকে বলতে থাকে যে এবার পান পাতাতে যত শীঘ্রই সম্ভব চেহারাটা ঢেকে ফেলো তো, কারণ আর যাই হোক এখানে শুভ দৃষ্টির আগে কিন্তু কোনো মতে বরের মুখ দেখা যাবে না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা ঈশা, তুমি একটা কথা বলো তো, নতুন করে আমাদের বিয়ে দিচ্ছ ঠিক আছে, কিন্তু এই মেয়ের চেহারা তুমি অনেক আগেই দেখে ফেলেছি, তাহলে নতুন করে দেখার কি আছে বলো তো। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে আলবাত দেখার আছে, এত সুন্দর করে লাল টুকটুকি বউটাকে আমরা সাজিয়ে এনেছি, সেটাতে আমাদেরকে একটু ক্রেডিট দেবে না? কারণ আমরা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেছি, কিন্তু তোমার এই লাল টুকটুকি বউটাকে সাজানোর জন্য তার তো অবশ্যই আমাদের কিছু পাওনা আছে, তাই না? তাহলে এই যাত্রায় তোমাকে আমরা তখনই বউয়ের মুখ দেখতে দেবো যখন কিনা তুমি আমাদেরকে বউকে সাজানোর জন্য সেই টাকাগুলো আমাদেরকে দিবে, কারণ হাজার হোক আমরা বউয়ের বৌদি বলে কথা, কি মিষ্টি। ঠিক সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে হ্যাঁ ঈশা, এই যাত্রাতে তোমাদের অবশ্যই অধিকার আছে, কারণ এখন তো তোমরাই রায়ের বৌমনির মতন, তাই না? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ঈশা এইসবের কী দরকার আছে। সেই সময় অনিবার মোটা অ্যামাউন্ট একটা পকেট থেকে টাকা বের করে ঈশার হাতে ধরিয়ে দিয়ে বলতে থাকে যে এবার তো হয়েছে, এবার তো আমার বউয়ের মুখ দেখতে দিবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।